নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যারও মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর চতুর্থ পর্ব। আসুন তবে শুরু করি তুমি সন্ধ্যারও মেঘ এর চতুর্থ পর্ব। লক্ষ্মীকর্ণের জামাতা জাত বর্মা শ্বশুর মশাইয়ের নিকট অর্ধপথে বিদায় লইয়া স্বদেশে ফিরিয়া গিয়াছিলেন। শ্বশুরের সহিত যুদ্ধযাত্রার স্বাদ তাহার ঔদ ছিল না। নিতান্তই শ্বশুরের সাগ্রহ আহ্বানে অনিচ্ছা ভরে জয়যাত্রায় যোগ দিয়েছিলেন। জয়যাত্রা যে এমন প্রহসনে পরিণত হইবে তাহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। রাজধানী বিক্রমপুরে উপনীত হইয়া জাত বর্মা পিতৃদেবকে সমস্ত কথা নিবেদন করিলেন। শুনিয়া মহারাজ বজ্রবর্মা খুব খানিকটা হাসিলেন। বৈবাহিকের বিপাকে পড়িলে কার না আনন্দ হয়। তারপর বলিলেন, যাক, প্রাণে প্রাণে ফিরে এসেছ, এই যথেষ্ট। ভরসা করি বৈবাহিক মহাশয়ের একটি শিক্ষা হয়েছে। নয়পাল নিরীহ মানুষ, তাই উনি বেঁচে গেলেন। বিগ্রহপালের সঙ্গে যদি যৌবনশ্রীর বিবাহ হয় তাহলে উভয় পক্ষেরই মঙ্গল, আমাদেরও মঙ্গল। বিগ্রহপাল তোমার শ্যালীপতি হবে। শ্যালীপতিদের মধ্যে আবার যুদ্ধ বিগ্রহের আশঙ্কা কম। এখন অন্তঃপুরে যাও, বধূমাতা তোমার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। জাত বর্মা অন্তঃপুরে গেলেন। পত্নীর সহিত মিলন হইল, যেন কত দিনে দীর্ঘ বিচ্ছেদ। দুইজনে নিবিড়ভাবে আলিঙ্গনবদ্ধ হইলেন। বীরশ্রী তাহার ভগিনী যৌবনশ্রীর অপেক্ষা 3 বৎসরের বড়। দীঘল পূর্ণায়তন দেহ, সর্বাঙ্গে পরিণত যৌবনের প্রাচুর্য ফাটিয়া পড়িতেছে। মুখখানি হয়তো যৌবনশ্রীর মতন অত সুন্দর নয়, তবুও রসে রহস্যে চাটুলতায় এমনই প্রাণবন্ত যে নিছক সৌন্দর্যের ন্যূনতা সহসা অনুভব করা যায় না। দুই ভগিনীর প্রকৃতিও সম্পূর্ণ বিপরীত। একজন যেমন শান্ত গম্ভীর, অন্যজন তেমনি হাস্য কৌতুকময়ী। 3 বৎসর হইলেও বীরশ্রীর বিবাহ হইয়াছে। এখন সন্তানাদি হয় নাই। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যেই মগ্ন হইয়া আছেন। তৎকালে ভারতে বহু বিবাহ প্রচলিত ছিল, বিশেষত রাজাদের মধ্যে। তাই বলিয়া সকলেই বহু বিবাহ করিতেন না। এক পত্নীতে যাহারা সুখী হইতেন তাহারা একনিষ্ঠ থাকিতেন। জাত বর্মাও একনিষ্ঠ ছিলেন। জাত বর্মা ও বীরশ্রী 2 মাস আনন্দে কাটাইয়া দিলেন। তারপর ত্রিপুরী হইতে পত্র লইয়া দূত আসিল। যৌবনশ্রীর স্বয়ংবরে মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যা জামাতাকে আহ্বান করিয়াছেন। জাত বর্মা প্রথমটা ইতস্তত করিয়াছিলেন। শ্বশুর মহাশয়ের ব্যাপারে আবার জড়াইয়া পড়িবার ইচ্ছা তাহার ছিল না। কিন্তু বীরশ্রী স্বামীকে শয্যায় পাড়িয়া ফেলিয়া 2 মৃণাল ভুজে তাহার কণ্ঠাশ্লেষ করিয়া ধরিলেন। বলিলেন, যৌবনশ্রীর স্বয়ংবরে যদি আমায় না নিয়ে যাও, জন্মেও তোমার সঙ্গে কথা কইব না। এইরূপ অবস্থায় কোনো স্বামী অধিকক্ষণ আক্রমণ প্রতিরোধ করিতে পারে না। জাত বর্মা তবু বলিলেন, কিন্তু বীরা, ভেবে দেখো, যৌবনশ্রী যদি স্বয়ংবর সভায় আমার গলায় মালা দেয় তখন যে বড় বিপদ হবে। বীরশ্রী মুখ টাপিয়া হাসিলেন, বলিলেন, বেশ তো, ভালোই হবে। 2 বোনে কেমন একসঙ্গে থাকবো। জাত বর্মা বলিলেন, তোমাদের 2 বোনের না হয় ভালোই হবে, কিন্তু আমি একটি বোনকেই সামলাতে পারি না। বীরশ্রী স্বামীর মুখের ওপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, ভয় নেই, তোমাকে আমি স্বয়ংবর সভায় যেতেই দেব না, ঘরে বন্ধ করে রাখবো। সুতরাং রাজি হইতেই হইল। মহারাজ জাত বর্মাও আপত্তি করিলেন না। যাত্রার উদ্যোগ আয়োজন হইল। বাংলাদেশ হইতে ত্রিপুরী যাইতে হইলে জলপথই প্রশস্ত। স্থূলপথে যাইতে অনেক লোকজন সঙ্গে লইতে হয়, জলপথ অপেক্ষাকৃত নিরাপদ। জাত বর্মা নৌকা সাজাইয়া বীরশ্রীকে লইয়া বাহির হইয়া পড়িলেন। বড় নৌকা, 14 জন নাবিক, 2 জন ভীমাকায় দেহরক্ষে সঙ্গে আছে। উপরন্তু খাদ্যাদি অতিরিক্ত বস্ত্র বহনের জন্য আরেকটি ছোট্ট ডিঙা।
নৌকা প্রথমে উত্তর মুখে চলিল, তারপর কজঙ্গলের গিরিসংকট পার হইয়া পশ্চিম মুখে হইল। এখন হইতে মগধের সীমান্ত আরম্ভ। এতদিন গুণ বৃক্ষের শীর্ষে রাজকীয় কেতন পতাকাটি উড়ছিল। মগধে প্রবেশ করিয়া জাতবর্মা কেতন নামাইয়া লইয়ার আদেশ দিলেন। পর রাজ্যে আত্মপরিচয় ঘোষণার প্রয়োজন নাই। মগধের অবশ্য বন্দর নাই, নৌ সৈন্যের দ্বারাই শুল্ক আদায়ের ব্যবস্থাও নাই। যে কালে এখানে অসংখ্য বিশাল রণতরীর সমাবেশ, সেতুবন্ধন রামেশ্বরের শৈল শিখর শ্রেণী বলিয়া মনে হইত, সেকাল আর নাই। তবুও যথাসম্ভব প্রচ্ছন্নভাবে যাওয়াই বাঞ্ছনীয়। যাত্রার এক পক্ষ পরে একদিন প্রত্যুষে জাতবর্মার নৌকা পাটলিপুত্র পার হইয়া গেল। আর কয়েক ক্রোশ পরে গঙ্গাসন সঙ্গম। সন্ধ্যার পূর্বেই সেখানে পৌঁছতে হইবে। এবার সৈন্যদের প্রবেশ করিতে পারিলে অনেকটা নিশ্চিন্ত। সম্মুখে মাত্র 7-8 দিনের পথ বাকি থাকিবে। এ পর্যন্ত অবশ্য নিরুপদ্রবেই আসা গিয়াছে, কিন্তু নারী লইয়া পথে যাত্রা করিলে মনের সর্বদাই চিন্তা লাগিয়া থাকে। এই জন্যেই প্রবাদ আছে, পথি নারী বিবর্জিতা। সেই দিন দ্বীপপহরে দেখা গেল পাটলিপুত্রের ঘাট হইতে একটি নৌকা বাহির হইয়া তাহাদের পিছু লইয়াছে। জেলে ডিঙি বা খেয়া তরি নয়, বেশ বড় নৌকা। অবশ্য ইহাতে উদ্বিগ্ন হইবার কিচ্ছু নাই। নৌকাটি সম্ভবত কাশী বা প্রয়াগ যাইতেছে। সন্ধ্যার মুখে জাতবর্মা শনির মোহনার কাছে নৌকা বাঁধিলেন। 2 দণ্ড পরে অস্ফুট চন্দ্রালোকে গা ঢাকিয়া অন্য নৌকাটি নিশাচর পেচকের ন্যায় অদূরে নামিয়া পাল নামাইল। জাতবর্মা মনে মনে খুবই শঙ্কিত হইলেন, কিন্তু বাহিরে কিছুই প্রকাশ করিলেন না। নাবিক ও রক্ষীরা আপনা হইতে সতর্ক হইয়াছিল, তাহারাও কিছু বলিতে হইল না। কিয়ৎকাল চিন্তিত ভাবে নৌকায় পট্টপত্তনের উপর বিচরণ করিয়া জাতবর্মার মুখে প্রফুল্লতা আনিয়া রই ঘরে প্রবেশ করিলেন। বীরাকে কিছু বলা হইবে না, সে ভয় পাইতে পারে। রই ঘরে দীপ জ্বলিতেছিল। বীরশ্রী আপন হাতে বেণী রচনা করিয়া দর্পণ হস্তে সীমান্তে সিঁদুর পরিতেছেন। সীমান্তে সিঁদুর পরার রীতি তিনি বিবাহের পর শিখিয়াছেন। বঙ্গমহোগদের বাইরে দক্ষিণ বা পশ্চিম ভারতে সিথির সিঁদুর পরার রীতি নাই। বিবাহিতা রমণীদের কণ্ঠে মঙ্গলসূত্র ও ললাটে কুটুম্বের টিপ রইত। জাতবর্মা বীরশ্রীর কাছে গিয়া দাঁড়াইলে বীরশ্রী মৃদু হাসিয়া স্বামীর ভ্রুমধ্যে সিঁদুরের ফোঁটা আঁকিয়া দিলেন। জাতবর্মা আপত্তি করিলেন না। তৎকালে স্ত্রী ও পুরুষের প্রসাধন অনেকটাই একই প্রকার ছিল। বিলাসী পুরুষেরা অনঙ্গ কুণ্ডল পরিতেন, লাক্ষারসে নখ ও অধর রঞ্জিত করিতেন, চোখে কাজলও পরিতেন, গলায় হার থাকিত, পায়ে ময়ূরপঙ্খী পাদুকা। জাতবর্মা বাঁশি লইয়া পালঙ্কের পাশে বসিলেন এবং ধীরে ধীরে বাজাইতে আরম্ভ করিলেন। বীরশ্রী আসিয়া তাহার কাঁধে মাথা রাখিয়া পাশে বসিলেন। তারপর তাহার কণ্ঠ হইতে গানের মৃদু গুঞ্জন রস বাহির হইল। দুজনেরই সঙ্গীত বিদ্যা নিপুণ। নির্জন গঙ্গার তীরে নৌকার দীপালোকিত রতি গৃহে যেন গন্ধর্ব লোকের মায়া সৃষ্টি হইল। পরদিন প্রাতঃকালে 2 নৌকা প্রায় একই সময় কাছে খুলিয়া যাত্রা শুরু করিল। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটে নাই, তাই উভয় পক্ষই নিশ্চিন্ত হইয়াছেন। অপর পক্ষ দস্যু বা তস্কর নয়। বঙ্গাল দেশের নৌকা আগে আগে সৈন্যদে প্রবেশ করিল। তারপর 5 রশি পিছনে বিগ্রহপালের নৌকা। এতক্ষণ তাহারা পশ্চিম দিকেই চলিতেছিলেন, এখন দক্ষিণ পশ্চিমে চলিলেন। এই পথে আরো 3 দিন চলিলে মগধের সীমানায় পৌঁছানো যাইবে। তারপর হইতে চেদি রাজ্যের আরম্ভ। সূর্যোদয় হইল। সনের স্বর্ণাভ জল কাঁচা রৌদ্রে ঝলমল করিয়া উঠিল। 2টি নৌকা আগে পিছে চলিয়াছে। যাত্রীদের মন নিশ্চিন্ত হইয়াছে বটে, কিন্তু দুশ্চিন্তার পরিবর্তে এবার কৌতূহল জাগিয়াছে। ওরা কারা? কোথায় যাইতেছে? ওরাও কি ত্রিপুরী যাইবে? না যাইতেও পারে।
হয়তো পথে রোহিতাশ্বর গড়ে থাকিয়া যাইবে। রোহিতাশ্বর গড় সন্নদের তীরে মগধের দক্ষিণ সীমান্তেই প্রহরী। অনঙ্গ পাল নদীতে মাছ ধরার উদ্যোগ করিতেছে। মাছ না হইলে তাহার আর চলে না। সে মুগার সুতা, বড়শি প্রভৃতি সঙ্গে আনিয়াছিল। এখন নৌকার পিছন দিকে গিয়া বসিল। বড়শিতে টোপ গাঁঠিয়া দূরে জলের মধ্যে ফেলিয়া সুতা ধরিয়া বসিয়া রইল। সকালবেলার নরম রৌদ্র বড় মিঠা। বিগ্রহপাল বন্ধুর কাছে আসিয়া বসিলেন। দুইজনে অলস জল্পনা করিতে লাগিলেন। গঙ্গার ধূসর জল, সোনের জল সোনালি নেই কেন? কত জাতের হাঁস চরে বসিয়াছে, রোদ পোহাইতেছে, কি সুন্দর লাগিতেছে। উহাদের কি ধরা যায় না? তারপর বিগ্রহ বলিল, সামনের নৌকায় কে যাচ্ছে জানবার না ভারী কৌতূহল হচ্ছে। হয়তো গৌড় কি সমতট কি প্রাগজ্যোতিষ থেকে কেউ স্বয়ংবরে যাচ্ছে, বুঝলি? অনঙ্গ বলিল, যদি তাই হয় দূরে থাকাই ভালো, তোকে চিনে ফেললেই যে বিপদ। বিগ্রহ বলিল, আমাকে ওরা কি করে চিনবে? যদি জানতে চায় বললেই হবে আমরা বণিক, ত্রিপুরাতে বাণিজ্য করতে যাচ্ছি। মন খুঁতখুত করিলেও অনঙ্গ আর আপত্তি করিল না। বিগ্রহপাল তখন গরুরকে ডাকিয়া বলিল, নৌকা আরো জোরে চালাও, সামনের নৌকার পাশাপাশি হয়ে খবর নাও, ওরা কারা, কোথা থেকে আসছে, কোথায় যাবে। আমাদের পরিচয় জানতে চাইলে বলো আমরা ব্যাপারী। আজ্ঞা বলিয়া গরুর চলিয়া গেল। নৌকা এতক্ষণ পালের ভরে চলিতেছিল, সঙ্গে 4 দাঁড় ছিল, এখন 6 দাঁড় লাগিল। নৌকার গতি শীঘ্র হইল। এক দণ্ডের মধ্যেই 2 নৌকা পাশাপাশি হইল, মধ্যে 30 হস্তেরই ব্যবধান। 2 নৌকার 2 দিশারুর মধ্যে সতর্ক বাক্যালাপ আরম্ভ হইল। গরুর গলা বাড়াইয়া প্রশ্ন করিল, কোথায় যাও? অন্য দিশারুর চেহারা টিকটিকির মতো, নাম বোধ করি জটায়ু। সে বলিল, তুমি কোথা যাও? গরুর বলিল, ত্রিপুরী ঘাট অব্দি। জটায়ু বলিল, আমিও ত্রিপুরী ঘাট অব্দি। এইখানে ভাষা সম্বন্ধে 2টো কথা বলিয়া রাখি। তৎকালে সমগ্র উত্তর ভারতে 2টি ভাষা প্রচলিত ছিল। পশ্চিমে সৌরসেনী অপভ্রংশ এবং পূর্বে মগধী অপভ্রংশ। উভয় ভাষায় সংস্কৃতির বিকার। উভয়ের মধ্যে প্রভেদ বেশি ছিল না। বাংলাদেশের মানুষ বিনা ক্লেশে সৌরসেনী ভাষা বুঝিত। পশ্চিম ও মধ্য দেশের লোকেরা মাগধী অপভ্রংশের বঙ্গীয় রূপ বুঝিতে গলদ ঘর্ম হইত না। তখনও বাংলা ও অন্যান্য প্রান্তীয় ভাষাগুলি দানা বাঁধিতে আরম্ভ করে নাই। যা হোক, গরুর বলিল, কোন কাজে ত্রিপুরী যাও? জটায়ু বলিল, তুমি কোন কাজে যাও? গরুর বলিল, ব্যাপার করিতে যাই। জটায়ু বলিল, আম্ম। গরুর বলিল, তোমার নৌকায় কজন যাত্রী? এই সময় জাত বর্মা রই ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। অপর নৌকায় বিগ্রহপাল দিশারুদয়ের বাকচাতুর্যে অধীর হইয়া নৌকার পিছন দিক হইতে উঠিয়া আসিলেন। দুইজনে দৃষ্টি বিনিময় হইল। কিছুক্ষণ অবাক থাকিয়া দুইজনে উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিলেন। বিগ্রহপাল বলিলেন, এ কি যুবরাজ, শ্বশুরালয়ে চলেছেন? জাত বর্মা বলিল, আপনি কুমার? বিগ্রহপাল সচকিতে অধরের উপর আঙুল রাখিলেন। জাত বর্মা থামিয়া গেলেন। ওদিকে অনঙ্গ পাল হাসি ও কথার শব্দ শুনিতে পাইয়াছিল। সে গলুইয়ে মাছ ধরা সুতা বাঁধিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিল। কর্ণধারকে বলিয়া আসিল, তুমি এদিকে একটু দৃষ্টি রাখো। অনঙ্গ বিগ্রহের পাশে উপস্থিত হইল। বিগ্রহ তার কানে কানে জাত বর্মার পরিচয় দিলেন। অনঙ্গ এমন ভাবে বিগ্রহ পানে তাকাইল, তাহার অর্থ কেমন বলিয়াছিলাম কিনা। তারপর সে জাত বর্মার দিকে ফিরিয়া যুক্ত করে নমস্কার করিল। বিগ্রহপাল বলিলেন, আমার বয়স্য অনঙ্গ। জাত বর্মা প্রতি নমস্কার করিলেন। বিগ্রহ বলিলেন, আপনি আসুন না আমার নৌকায়, ভালো করে আলাপ করা যাক। জাত বর্মা বলিলেন, আপনারা আসুন না, আমি ডিঙা পাঠিয়ে দিচ্ছি। বিগ্রহ বলিলেন, আপত্তি নাই, আপনি একা যাচ্ছেন তো? জাত বর্মা বলিলেন, না না, সঙ্গে শ্বশুর কন্যা আছেন। বিগ্রহপাল মুখে একটি সকৌতুক ভঙ্গি করিলেন, বলিলেন,
তাহলে আপনিই আসুন। জাত বর্মা পলকের জন্য ইতস্তত করিলেন, কিন্তু তাহা অভ্যস্ত সতর্কতার সংস্কার মাত্র। বিগ্রহপালের মনে যে ছল চাতুরী নাই, তাহা তাহার মুখ দেখিয়াই বোঝা যায়। জাত বর্মা হাসিয়া বলিলেন, ভালো, কি খাওয়াবেন বলুন। বিক্রমশীল মঠের লোভশিকা দিলে কিন্তু যাব না। বিগ্রহপাল উচ্চ হাস্য করিয়া উঠিলেন, হা হা হা, না না না, মায়ের হাতের করচরিকা আর ক্ষীরের নাড়ু আছে, যদি আপনি আসেন তাহলে দেব। জাত বর্মা বললেন, মায়ের হাতের কচুরি, ক্ষীরের নাড়ু, ধন্য, আমি এক্ষুনি যাচ্ছি। আমার সঙ্গে কিন্তু মিষ্টান্ন ছিল, কিন্তু সে অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। জাত বর্মার নৌকার পিছনে ডিঙা বাঁধাই ছিল, তাহার আদেশে নৌকা পাশে আসিয়া ভিড়িল। তিনি ডিঙায় চড়িয়া বিগ্রহপালের নৌকায় আসিয়া উঠিলেন। দুই নৌকা পাশাপাশি চলিতেই রহিল। বিগ্রহপাল জাত বর্মাকে আলিঙ্গন করিলেন, বলিলেন, প্রথম দর্শনেই আপনার সঙ্গে আলাপ করবার লোভ হয়েছিল, কিন্তু তখন দৈব ছিল প্রতিকূল। জাত বর্মা বলিলেন, আমারও বোধ হয় বিশ্বাস ছিল শ্বশুর মহাশয়ের সঙ্গে মগধ জয় করিতেই এসিয়েছিলাম। আপনার আমাকে ভুল বুঝেছিলেন, শ্বশুর মহাশয় আমাকে মৃগয়ার ছল করে ডেকে পাঠিয়েছিল। যা হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি স্বয়ংবর সভায় যাচ্ছেন তো? বিগ্রহপাল অনঙ্গের দিকে ফিরিয়া মৃদু হাসিলেন, বলিলেন, কতকটা তাই বটে, আসুন ভিতরে বসা যাক। বিগ্রহপাল ও জাত বর্মা রই ঘরের মধ্যে গিয়া বসিলেন। অনঙ্গপাল মান্য অতিথির জন্য পেটরা হইতে মিষ্টান্নাদি বাহির করিয়া সোনার থালায় সাজাইতে লাগিল। জাত বর্মা বলিলেন, কি ব্যাপার বলুন, মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। বিগ্রহপাল বলিলেন, গন্ডগোল আছে, আমি ত্রিপুরী যাচ্ছি বটে, কিন্তু স্বয়ংবর সভায় নিমন্ত্রিত হইনি। নিমন্ত্রিত হননি? জাত বর্মা হতবুদ্ধির মতন চাহিয়া রহিলেন। বিগ্রহপাল বলিলেন, আপনি দেখছি জানেনই না, আপনার শ্বশুর মহাশয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আর্যাবর্তের ও দাক্ষিণাত্রের প্রায় সকল রাজাই আমন্ত্রিত হয়েছেন, কেবল মগধ বাদ পড়েছে। জাত বর্মার মুখ ধীরে ধীরে রক্তবর্ণ হইয়া উঠিল। তিনি কিছুক্ষণ গালে হাত দিয়া বসিয়া রহিলেন, তারপর মুখ তুলিয়া বলিলেন, ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শ্বশুর মহাশয়ের সম্বন্ধে আমার মনে কোনো মোহ নেই, কিন্তু তিনি যে বাক্যদান করে খণ্ডন করবেন, এ আমার কল্পনারও অতীত। বিগ্রহ বলিলেন, আপনি ক্ষত্রিয়ের মতোই কথা বলেছেন, এখন বলুন দেখি, আমার অবস্থায় পড়লে আপনি কি করতেন? জাত বর্মনার কণ্ঠস্বর উদ্দীপ্ত হইয়া উঠিল। আমি কি করতাম? চেদি রাজ্য আক্রমণ করতাম, বলপূর্বক কন্যাকে হরণ করে আনতাম। বিগ্রহপাল কলকণ্ঠে হাসিতে হাসিতে কালবর্মার গায়ে ঢলিয়া পড়িল, বাহু দিয়া পৃষ্ঠে আবেষ্টন করিলেন, বললেন, বন্ধু, আপনি আমার মনের কথাটিই তো বলেছেন। বিগ্রহপালের মুক্ত কণ্ঠে হাসি জাত বর্মার মুখেও সংক্রামিত হইল। তিনি বলিলেন, ব্যাপার কি? আপনি কি তবে? এই সময় অনঙ্গ স্বর্ণ পাত্রে জলযোগ আনিয়া জাত বর্মার সম্মুখে স্থাপন করিল। বিগ্রহ বলিলেন, আগে একটু মিষ্টিমুখ করুন। জাত বর্মা আহার্যগুলিকে সস্নেহে নিরীক্ষণ করিলেন, এক কর্জরিকা তুলিয়া মুখে দিলেন, তাহাতে একটু কামড় দিয়া চক্ষু মুদিয়া চিবইতে লাগিলেন। কিছুক্ষণ পরে চক্ষু খুলিয়া বলিলেন, বিগ্রহ, তুমি আমার ভাই, তোমার মা আমার মা। ত্রিপুরী থেকে ফেরবার পথে আমি পাটলিপুত্রে নামব। মায়ের হাতের রান্না পেট ভরে খেয়ে তবেই আমি দেশে ফিরব। তুমি যদি আপত্তি করো, তোমার সঙ্গে কিন্তু ঝগড়া হয়ে যাবে। বিগ্রহ গদগদ স্বরে বলিলেন, আজ থেকে তুমি আমার জ্যেষ্ঠ, আমি তোমার কনিষ্ঠ, আমার মাও তোমার মা, কিন্তু মনে থাকে যেন তোমার মায়ের ভাগও কিন্তু তবে আমাকে দিতে হবে। জাত বর্মা নিঃশ্বাস ফেলিলেন। আমার মা নেই, জীবনে আমি মায়ের আদর পাইনি, তাই তো তোমার মায়ের উপর আমার এত লোভ ভাই। পরিপূর্ণ হৃদয়ে দুইজন কিছুক্ষণ নীরব রহিলেন। প্রথম দর্শনে তাহারা পরস্পরের প্রতি যে আকর্ষণ অনুভব করিয়াছিলেন,
তাহা যেন এখন সুদৃঢ় বন্ধনে পরিণত হইল। নবীন যৌবনে সহৃদয় যখন কোমল থাকে তখন এমন করিয়াই প্রণয় হয়। অনঙ্গপাল এতক্ষণ ঘরের মধ্যেই ছিল, কিন্তু ইচ্ছা করিয়াই নিজেকে একটু পিছনে রাখিয়াছিল। বিগ্রহ প্রাণ খোলা মানুষ, সে হয়তো জাত বর্মার কাছে গুহ্য কথা প্রকাশ করিয়া ফেলিবে, এই আশঙ্কা তাহার মনে ছিল। কিন্তু জাত বর্মার মনের পরিচয় পাইয়া তাহার আর শঙ্কা ছিল না। জাত বর্মা এমন মানুষ যে তাহার কাছে মনের গুহ্যতম কথা বলিয়াও পশ্চাতাপের ভয় নাই। অনঙ্গ তো এখন জাত বর্মার কাছে আসিয়া বসিল, বলিল, যুবরাজ, আপনি কিছুই যে খাচ্ছেন না, মার কাছে এত কম খেলে বকুনি খেতে হবে কিন্তু। সেটাও তো খাওয়াও ভাই, মার কাছে বকুনি খাওয়ার সৌভাগ্য কয়জনেরই বা হয়। জাত বর্মা আবার জলযোগে প্রবৃত্ত হইল। যাক বিগ্রহ, এখন বলো দেখি, তুমি একা একা ত্রিপুরী যাচ্ছ কেন? যদি আক্রমণ করাই উদ্দেশ্য, সৈন্য সঙ্গে নেই কেন? সৈন্য কি স্থলপথে যাচ্ছে? বিগ্রহ মাথা নাড়িলেন, না, পিতৃদেব সামান্য কারণে যুদ্ধ করার বিরোধী, তাই তাকে না জানিয়েই চুপি চুপি ত্রিপুরী যাচ্ছি। কিন্তু কেন? কোনো ফন্দি আছে নিশ্চয়ই। ফন্দি আছে একটা, কিন্তু তোমাকে বলতে সংকোচ হচ্ছে। কি, বড় ভাইয়ের কাছে সংকোচ? শীঘ্রই বলো, কি ফন্দি এঁটেছ? তুমি কাউকে বলবে না? কাকে বলবো? শ্বশুর মহাশয়কে? তুমি নিশ্চিত থাকো, ও বুড়ার ওপর আমার তিল মাত্র শ্রদ্ধা নেই, তাকে গুণাক্ষরেও কিছু বলবো না। জাত বর্মা এই বলিয়া একটু থামিলেন, তারপর বলিলেন, কিন্তু একটা কথা আছে। কি কথা? তোমার ভাতৃবধূর কথা, যিনি আমার সঙ্গে আছেন, তিনি যদি সন্দেহ করেন আমি তার কাছে কথা গোপন করেছি, তাহলে যেন তেন প্রকারেণ কথাটি বার করে নেবেন। তাকে প্রতিরোধ করা এত শক্ত যে আমার তার সাথে লড়াই করার শক্তি নেই। বিগ্রহপাল হাসিলেন। বধূরানীর কাছে গোপন করতে নাই পারো, তাকে বলো, তিনি নিশ্চয়ই অন্য কাউকে বলবেন না। জাত বর্মা গম্ভীর মুখে বলিলেন, বীরশ্রীর ইচ্ছা না থাকলে তার পেট থেকে কথা বার করতে পারে এমন মানুষ আজও জন্মায়নি। বিগ্রহ বলিলেন, তাহলেই হলো। বেশ, জানাজানি হলে সব কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। জানাজানি হবে? হবেই না। এবার তুমি বলো। বিগ্রহ তখন বলিল, ফন্দি আর কিছুই নয়, যৌবন স্ত্রীকে চুরি করে আনবো। জাত বর্মা কিয়ৎকাল বিস্ময়ফুল্ল নেত্রে চাহিয়া রহিলেন। চুরি করে আনবে? হ্যাঁ, তোমার আপত্তি নেই তো? আপত্তি? চুরি করা আর হরণ করা একই কথা। ক্ষত্রিয় যদি কন্যা হরণ করে বিবাহ করে তাতে অন্যায় হয় না। বিশেষত বর্তমান ক্ষেত্রে যৌবন স্ত্রীকে চুরি করার সম্পূর্ণ অধিকার তোমার আছে। কিন্তু চুরি করবে কি করে? রাজপুরী থেকে রাজকন্যাকে চুরি করা তো সহজ কাজ নয়। উপায় এখনো কিছু স্থির হয়নি, ক্ষেত্রে কর্ম বিধিয়ত। তোমরা তাহলে এতে কোনো অমত নেই, তাই তো? না, অমত নেই। যৌবন স্ত্রী যদি আমার শালিকা না হয়ে ভগিনীও হতো, তবুও আমি অমত করতাম না। এবং আমার বিশ্বাস, বীরা যদি জানতে পারে তারও অমত হবে না। সে বাঙালির স্বামী, তার খুব পছন্দ। বলিয়া জাত বর্মা বিগ্রহপালে পানে অপাঙ্গে হাসিলেন। অন্য দুইজন ঘাড় ফিরিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। জাত বর্মা জলযোগ সমাপ্ত করিয়া তম্বুল মুখে দিতে দিতে পরিতৃপ্ত স্বরে বলিল, ধন্য। এই সময় নৌকার পিছন দিক হইতে কর্ণাধারের উচ্চ কণ্ঠস্বর আসিল, ভট্ট, মাছ মাছ টোপ গিলিয়াছে, শীঘ্র আসুন। অনঙ্গ এক লাফে বাহিরে গেল। বিগ্রহপাল ও জাত বর্মা তাহার পিছনে গেলেন। গলুইয়ে বাঁধা সুতোয় টান পড়িয়াছে। জলের তলায় বড়শি বিদ্ধ মাছ মুক্তির জন্য প্রাণপণে ছুটাছুটি করিতেছে। অনঙ্গ দ্রুত সুতা নিজের হাতে লইল, তারপর সুতায় অদৃশ্য মাছের প্রবল আকর্ষণ অনুভব করিয়া হাসি মুখে বলিল, বড় মাছ। এক দণ্ড খেলাইয়া অনঙ্গ মাছটিকে নৌকায় তুলিল। সিন্দুর বর্ণ প্রকাণ্ড একটি রোহিত মৎস্য। সকলের মুখেই হাসির আকর্ণ প্রকাশিত হল। বিগ্রহ মুগ্ধ চক্ষে মৎস্যটি নিরীক্ষণ করিয়া বলিল, অনঙ্গ, এ মাছ আমাদের জন্য নয়, বধূরানী এ মাছ খাবেন।
তখনই তেল সিঁদুর দিয়া মাছ ওই নৌকায় পাঠিয়ে দাও। অনঙ্গ বলিল, সাধু সাধু, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। জাত বর্মা দুই একবার না না করিলেন, তারপর বলিলেন, বেশ, একটি শর্ত তবে। এ বেলা আর সময় নেই, কিন্তু রাত্রে তোমরা দুজন আমার নৌকায় আহার করবে। বিগ্রহ বলিল, ভালো, কিন্তু বধূরানী যদি নিজের হাতে রাঁধেন তবেই খাবো। জাত বর্মা বলিলেন, ওকে দিয়ে রাঁধাবো? বিয়ের পর ও মাছ রাঁধা শিখেছে। পিতৃদেবের আজ্ঞা, বধূরা প্রত্যহ স্বামী শ্বশুরের জন্য অন্তত একটি করে ব্যঞ্জন রাঁধবে। রাজমহিষী রাজবধূ নিজ হস্তে রন্ধন করেন, ইহাতে বিস্ময়ের কিচ্ছু নাই। সেকালে রাজকুলের কন্যাদের চতুষ্ষষ্ঠী কলা শিক্ষা দিতে হইত। বিপুল রাজসংসার পরিচালনের ভার তাহাদের হাতেই থাকিত। কেবল পালঙ্কে শুইয়া দাসীদের পদসেবা গ্রহণ করিলে তাহাদের খুব নিন্দা হইত। কালিদাস লিখিয়া গিয়াছেন, বামা কুল সাধই। বাস্তুত রাজা রানী এবং রাজবংশীয়গণ প্রকৃত জনের সঙ্গে যেমন ব্যবহার করুন, নিজেদের মধ্যে সহজ সাধারণ মানুষের মতোই আচরণ করিতেন। অতঃপর বেলা বাড়িতেছে দেখিয়া জাতবর্মা মৎস্য লইয়া নিজে নৌকায় ফিরিয়া গেলেন। জাতবর্মা ও বিগ্রহপাল যখন দুই নৌকায় দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে বাক্যালাপ করিতেছিলেন, তখনই বীরশ্রী অন্তরাল হইতে তাহা শুনিয়াছিল। স্বভাবতই তাহার মনে কৌতূহল জাগরুক হইয়াছিল। তারপর জাতবর্মা অন্য নৌকায় চলিয়া গেলেন এবং প্রকাণ্ড একটা মাছ লইয়া ফিরিয়া আসিলেন। মাছ দেখিয়া বীরশ্রীর মন আহ্লাদে ভরিয়া উঠিল। তিনি যতদিন পিত্রালয়ে ছিলেন মাছের স্বাদ জানিতেন না। বঙ্গাল দেশে বিবাহের পর মাছের মহিমা বুঝিয়াছেন। মাছ দেখিয়া তিনি নিজেই বলিলেন, কি সুন্দর পাকা রুই, আমি রাঁধিব এটা। জাতবর্মা বলিলেন, ভালো, তুমি রাঁধো, আজ ও নৌকার দুজন রাত্রে খেতে আসবে। বীরশ্রী জিজ্ঞাসা করিলেন, ওরা কারা? জাতবর্মা অবহেলা ভরিয়া বলিলেন, চেনা লোক, বলিয়া স্নানের জন্য প্রস্থান করিলেন। বীরশ্রী কিছুক্ষণ চোখ পাকাইয়া সেই দিকে তাকাইয়া রহিলেন। তারপর ভৃত্য ডাকিয়া মাছের আঁশ ছাড়াইয়া কুটিবার ব্যবহার সব করিয়া ডিঙিতে পাঠাইয়া দিলেন। মধ্যাহ্ন ভোজনের পর জাতবর্মা তাড়াতাড়ি পালঙ্কে শুইয়া পড়িলেন। অল্পকাল মধ্যেই তাহার মৃদু মৃদু নাক ডাকিতে লাগিল। বীরশ্রী মনে মনে হাসিয়া রই ঘরের ছাদে চুল শুকাইতে লাগিলেন। দ্বিপ্রহরের রৌদ্র একটু কড়া বটে, কিন্তু পালের আওতায় বসিলে গায়ে রোদ লাগে না, কেবল মধুর উত্তাপটুকুই পাওয়া যায়। নিজ মধ্যাহ্নে চারদিক তন্দ্রাচ্ছন্ন। অন্য নৌকাটি আবার পিছাইয়া পড়িয়াছে। পাটলিপুত্র হইতে ওই নৌকা তাহাদের পিছু লইয়াছে। উহাতে কে যাইতেছে? জাতবর্মার চেনা লোক, সুতরাং কখনোই সামান্য লোক নয়। বীরশ্রীর মনে পড়িল, 2 মাস পূর্বে মৃগয়া হইতে ফিরিয়া জাতবর্মা তাহাকে ভাষা ভাষা ভাবে পর্যটনের কাহিনী শুনাইয়াছিলেন। মৃগয়া যে প্রকৃতপক্ষে মৃগয়া নয়, মগধ আক্রমণের ছল, তাহাও বলিয়াছিলেন। বিক্রমশীল বিহার, পিশাচের কাণ্ড, মহারাজ নয়পাল, যুবরাজ বিগ্রহপাল, সব কথা বীরশ্রী মন দিয়ে শোনেন নাই, বুঝিবার চেষ্টাও করেন নাই। বহুকাল পরে স্বামীকে পাইয়া অন্য সব কথা অবান্তর হইয়া গেছিল। পরম প্রাপ্তির মধ্যে কৌতূহল ডুবিয়া গিয়াছিল। কিন্তু ওই নৌকায় কাহারা যাইতেছে, জাতবর্মা উহাদের পরিচয় গোপন করিবার চেষ্টা করিয়াছেন কেন? নিশ্চয় কোনো রহস্য আছে। চুল শুকাইয়া বীরশ্রী নিচে গেলেন। জাতবর্মা শয্যায় পূর্ববৎ শুইয়া আছেন। তাহার শয়নের ভঙ্গি দেখিয়া সন্দেহ হয় কপট নিদ্রা। বীরশ্রী তাহার পায়ের তলায় অতি কোমল ভাবে অঙ্গুলি বুলাইয়া দিলেন। জাতবর্মা ধর্মর করিয়া উঠিয়া বসিলেন। বীরশ্রী মধুর হাসিয়া বলিলেন, পদসেবা করিয়াছিলাম। পতির পদসেবা করা সতীর ধর্ম। জাতবর্মা গলার মধ্যে একটা শব্দ করিয়া আবার শয়নের উপক্রম করিলেন। বীরশ্রী কিন্তু তাহাকে শুইতে দিলেন না। 2 বাহু দিয়া কণ্ঠ জড়াইয়া ধরিয়া খাড়া করিয়া রাখিলেন। বলিলেন, এবার কিন্তু কানে কাঠি দেব। মটকা মেরে শুয়ে থাকলেই কি আমার হাত এড়াতে পারবে? জাতবর্মা যেন ঈষৎ সচেতন হইয়াছেন এমন ভাবে হাই তুলিবার চেষ্টা করিয়া বলিলেন,
ও, কি হয়েছে? বীরশ্রী বলিলেন, হয়নি কিচ্ছু। ওরা কারা? সত্যি কথা বলো, সহধর্মিনীর কাছে মিথ্যে কথা বলতে নেই। জাত বর্মা অবাক হইয়া বলিলেন, ওরা? কাদের কথা বলছো? আহা, কিছুই যেন জানে না। ওই নৌকায় ওরা। ও, ওদের কথা বলছো? বলেছি তো, ওরা চেনা লোক। চেনা লোক তো বুঝেছি, কিন্তু তোমার সঙ্গে পরিচয় হলো কি করে? কোথায় পরিচয় হলো? এ, ওই যে বিক্রমশীল বিহারে দেখা হয়েছিল। বিক্রমশীল বিহারে তো ভিক্ষুরা থাকে, এরা কি ভিক্ষু? না না, এরা মানে ওই যে বণিক শ্রেণী, বণিক বণিক। স্বয়ংবর উপলক্ষে ত্রিপুরীতে বাণিজ্য করতে যাচ্ছে। নাম কি? নাম নাম ঠিকানা মনে পড়ছে না। জাত বর্মা এবার মাথা চুলকাইতে লাগিল। এত চেনা শোনা আর নাম মনে পড়ছে না? হা হা হা, পড়েছে পড়েছে, বিক্রম পাল, বিক্রম পাল। বীরশ্রী বিশ্বাস করিলেন না। জাত বর্মার ভাবভঙ্গি হইতে স্পষ্টই বোঝা যায় তিনি সত্য গোপন করিতেছেন। বীরশ্রী তখন বৃথা তর্ক ত্যাগ করিয়া জাত বর্মার শয্যার উপর চিৎ করিয়া ফেলিলেন এবং নানা প্রকার উৎপীড়ন আরম্ভ করিলেন। ঘটয় ভুজ বন্ধনতম, জনয় রোধ খণ্ডনতম। কবি জয়দেব এই জাতীয় উৎপীড়নের বিশদ বর্ণনা দিয়েছিলেন। যুগ যুগ ধরিয়া প্রেমবতী যুবতীরা পতিদেবতাকে এইভাবে নির্যাতন করিয়া আসিতেছে, কিন্তু কেহ কিছু বলে না। জাত বর্মা বেশিক্ষণ এই নির্যাতন প্রতিরোধ করতে পারিলেন না। আচ্ছা আচ্ছা, বলছি বলছি, বলো, শীঘ্র বলো, নইলে। বলছি বলছি বলছি। অতঃপর শান্তি স্থাপন হইল। দুইজন পাশাপাশি শয়ন করিলেন। জাত বর্মা সত্য কথা বলিতে আরম্ভ করিলেন। লক্ষ্মীকর্ণের মগধ অভিযান হইতে আজ প্রাতঃকালের ঘটনা পর্যন্ত সমস্তই প্রকাশ পাইল। শুনিয়া বীরশ্রী শয্যার উঠিয়া বসিয়া বিস্ময়াত নেত্রে স্বামীর মুখের পানে চাহিয়া রইলেন। বাবা, এই কাণ্ড করেছেন? করেছেন? এখন বলো, এ প্রস্তাবে কি তোমার অমত আছে? বীরশ্রীর মন সম্পূর্ণরূপে যৌবনশ্রীর হরণ প্রস্তাবে সায় দিয়েছিল, কিন্তু যুবতীরা কোনো কালেই এক কথায় কোনো প্রস্তাবে সম্মত হন না। বীরশ্রী শস্ত্র চুলগুলিকে জড়াইয়া কুণ্ডলি পাকাইতে পাকাইতে গ্রূঢ় হাসিলেন, বলিলেন, আগে মানুষটিকে দেখি। অনন্তর বেলা পড়িয়া আসিতেছে দেখিয়া বীরশ্রী কোমলে আঁচল জড়াইয়া মৎস্য রন্ধনের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। নদীর মাঝখানে মকর পৃষ্ঠের মতন একটা লম্বা বালুচর জাগিয়া উঠিতেছে। সূর্যাস্ত হইলে জাত বর্মা এই চরের পাশে নৌকা ভিড়াইলেন। বিগ্রহপালের নৌকা এক রশি পিছনে পাল নামাইল। আজ রাত্রিটা এই বালুচরের পাশেই কাটানো হবে। তীরের চেয়ে নদীর মধ্যস্থিত চর খানিক নিরাপদ। রাজহংস জাতীয় জলচর পাখিরাও রাত্রে নদীর তীরে বাস করে না, এইরূপ চরে আসিয়া রাত্রি যাপনও করে না। নৌকা বাঁধা হইল। বিগ্রহপাল অনঙ্গপালকে বলিল, আয়, বালির ওপর একটু বেড়াই। মনে হচ্ছে কত দিন মাটিতে পাই দিইনি। অনঙ্গ বলিল, তোকে তো ও নৌকায় নিমন্ত্রণ খেতে হবে রে। বিগ্রহ বলিল, তার এখনো অনেক দেরি আছে, রাত্রি হোক তারপর যাব, তুইও তো যাবি। অনঙ্গ মাথা নাড়িয়া হাসিল, না, আমি যাব না, তুই একা যা, আমি গেলে রসভঙ্গ হবে, বলে দিস আমার কান কটকট করছে। বিগ্রহপাল বুঝিলেন অনঙ্গের কথা যথার্থ। যেখানে দুই পক্ষে ঘনিষ্ঠতার আগ্রহ, সেখানে তৃতীয় পক্ষের উপস্থিতি বর বধূর মিলন মন্দিরে ননদিনীর মতন বাঁধারই সৃষ্টি হবে। বিগ্রহ আর জোর করিলেন না। নৌকা হইতে বালুচরের কিনারা পর্যন্ত পাটাতন ফেলিয়া সেতু রচিত হইল। বিগ্রহপাল অবতরণ করিলেন। বালুর উপরিভাগ শুষ্ক, স্থানে স্থানে কাশের অঙ্কুর গজিয়াছে। অসমতল বালুর খাঁজে নদীর জল ধরা পড়িয়াছে। স্বচ্ছ অগভীর জলে ছোট ছোট সফরিন খেলা করিতেছে। বিগ্রহপাল সামনের নৌকার দিকে না গিয়ে পিছনের দিকে দ্বীপ পরিক্রমণ আরম্ভ করিলেন।
কয়েকটি ময়ূরকণ্ঠী রঙের ছোট হাঁস জলের ধারে রাত্রিবাসের উদ্যোগ করিতেছিল। তাহারা উড়িয়া গিয়া দ্বীপের অপর অংশে বসিল। একটি হস্রপুঞ্জ দীর্ঘজঙ্ঘ সারস মানুষের অভ্যাগমনে বিরক্ত হইয়া অন্য দ্বীপের সন্ধানে উড়িয়া গেল। জলের ধারে ধারে পরিক্রমণ সম্পূর্ণ করিয়া বিগ্রহপাল যখন জাতবর্মার নৌকার সন্নিকটে উপস্থিত হইলেন, তখন চাঁদের আলো ফুটিয়াছে। জাতবর্মা নিজেও নৌকা হইতে নামিয়া বালুর উপর দাঁড়াইয়া আছেন। বলিলেন, এসো ভাই, তোমার জন্যই অপেক্ষা করছি। অনঙ্গ কোথায়? সে এলো না, দাঁত কনকন করছে। অনঙ্গ সম্বন্ধে আর কথাই হইল না। দুইজনে নৌকায় উঠিলেন। রইঘর বহুদ্বীপের আলোয় উজ্জ্বল। জাতবর্মা প্রবেশ করিয়া বলিলেন, বীরা, এই নাও তোমার দেবর, আমার ভাই বিগ্রহ। বীরশ্রী দেখিলেন বিগ্রহপাল ননীন পুতুলের মতন, লৌহ ভীম নয়, আবার কম কান্তি নবীনও নয়। মুখ হইতে কৈশোরের সৌকুমার্য সম্পূর্ণ মুছিয়া যায় নাই। চরিত্রে গাম্ভীর্যের হয়তো একটু অভাব আছে, কিন্তু অসংযত লঘুতাও নাই। চোখের দৃষ্টি তীরের মতো ঋজু, অধরষ্ট কৌতুকের পুষ্পধনু। বীরশ্রী তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া মনে মনে যৌবন শ্রীকে বিগ্রহপালের পাশে দাঁড় করিলেন। দিব্য মানাইবে। বিগ্রহপাল দেখিলেন বীরশ্রী যেন মূর্তিমতী লক্ষ্মী। পরিধানে রত্ন দুটি খচিত পটাম্বর, কণ্ঠে কর্ণে কোটিতে মণিময় অলঙ্কার, মণিবন্ধে শশীকলার ন্যায় শঙ্খ বলয়ে, সীমান্তে সিঁদুর, মাথায় অবগুণ্ঠন সীমান্ত পর্যন্ত আসিয়া থামিয়া গিয়াছে। বিগ্রহ মনে মনে ভাবিলেন, যৌবনশ্রী যদি দিদির মতন দেখিতে হতো। তিনি দ্রুত গিয়া বীরশ্রীর পায়ের কাছে নত হইয়া প্রণাম করিলেন। কৃতাঞ্জলি পুটে বলিলেন, দেবী, আমি আপনার শরণ নিলাম। বীরশ্রী অঙ্গুলি দ্বারা তাহার মস্তক স্পর্শ করিয়া কৌতুক তরল কণ্ঠে বলিলেন, বিজয়ী হও, তোমার অভীষ্ট পূর্ণ হোক। জাতবর্মা মহানন্দে হাসিয়া উঠিলেন। তারপর হাস্য পরিহাস পান আহার চলিল। বীরশ্রী বিগ্রহপালের সঙ্গে এমন ব্যবহার করিলেন যেন বিগ্রহ তার অল্প বয়স্ক দেবর, একটু দুষ্টু অকালপক্ষ দেবর। বিগ্রহপালও বীরশ্রীর জ্যেষ্ঠত্ব স্বীকার করিয়া লইয়া ছেলে মানুষ হইয়া রহিল। বীরশ্রী যে সর্বান্তকরণে তাহাকে গ্রহণ করিয়াছে, তাহাতে আর সন্দেহ রইল না। স্বয়ংবর ও যৌবনশ্রী সম্বন্ধে কোনো কথাই হইল না। বিগ্রহপাল বুঝিলেন ও প্রসঙ্গ স্থগিত রইল মাত্র, পরে উত্থাপিত হইবেই। অবশেষে চন্দ্র অস্ত যায় দেখিয়া বিগ্রহপাল পূর্ণ তৃপ্ত হৃদয়ে নিজ নৌকায় ফিরিয়া গেলেন। অনঙ্গ জাগিয়াই ছিল। বিগ্রহপাল শয়ন করিলে জিজ্ঞাসা করিলেন, দেবী বীরশ্রীকে কেমন দেখিলি? বিগ্রহ গাঢ়স্বরে বলিলেন, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন মহিমাময়ী নারী আর দেখিনি। অনঙ্গ বলিল, বাপের মতো নয়? বিগ্রহ হাসিয়া বলিলেন, দূর, একেবারে বিপরীত। ভালো, ভরসা করা যেতে পারে দেবী যৌবনশ্রীর জ্যেষ্ঠা ভগিনী তার মতোই হবে, বাপের মতন অন্তত হবে না। এবার তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। বিগ্রহপালের কিন্তু তৎক্ষণাৎই ঘুম আসিল না। তিনি অনঙ্গকে আজিকার রাত্রির সমস্ত ঘটনা, সমস্ত বাক্যালাপ পুঙ্খানুপুঙ্খ রূপে শুনাইলেন। শুনিয়া অনঙ্গ বলিল, লক্ষণ তো ভালোই ঠেকেছে। ওরা যদি সাহায্য করেন, কার্যোদ্ধার আর শক্ত হবে না। তবে যদি দেবী যৌবনশ্রী তোকে পছন্দ না হয়? বিগ্রহপাল অন্ধকারে হাসিলেন। ও আশঙ্কা তাহার ছিল না। অতঃপর সপ্তাহকাল একটি দীর্ঘ সোনালী সুখ স্বপ্নের মতন কাটিয়া যায়। আকাশে চন্দ্র দিনে দিনে পূর্ণ হইয়া ওঠে। সোননদ অলক্ষিতে শীর্ণ হইতে থাকে। দুইটি নৌকা যেন অদৃশ্য বন্ধনে শৃঙ্খলিত হইয়া একসঙ্গে চলিয়াছে। যখন অনুকূল বাতাস থাকে না, তখন দাঁড় চলে, কিংবা নাবিকেরা তীরে নামিয়া গুণ টানে। তীরে দুরন্তরিত গ্রাম, গ্রামের চারপাশে মাসকলাই ও চনকের ক্ষেত,
নৌকার যাত্রীরা কখনো তীরে নামিয়া ক্ষেত হইতে কাঁচা মাসকলাই ও চনকের শিম্বি আহরণ করিয়া ভক্ষণ করে, কখনো গ্রামে গিয়া দুগ্ধ ও নবনীত সংগ্রহ করেন, শাল ফল মূল সংগ্রহ করেন। নৌকা চলিতেই থাকে। মগধের সীমানা শেষ হইয়া যায়, পাষাণ দুর্গ রোহিতাশ্বর গড় পিছনে পড়িয়া থাকে, তীরভূমি উপল বন্ধুর হইয়া ওঠে। জাত বর্মা নিজ নৌকায় রাজকীয় লাঞ্ছন উড়াইয়া দেন। বিগ্রহপালের নৌকা কেতনহীন থাকে। বিগ্রহ প্রত্যহ অন্য নৌকায় যান। কত খেলা হয়, পাশা খেলা, গুটি খেলা, 10-25 খেলা, কত জল্পনা হয়। বিগ্রহ বীরশ্রীর সহিত খুনসুটি করেন, বলেন, দেবী নিশ্চয়ই আপনি শ্বশুরবাড়ির দেশ থেকে কৈডিম্ব নিয়ে যাচ্ছেন, নইলে আপনার রান্না এমন মিষ্ট হয় কি করে। বীরশ্রী কপট ক্রোধে শাসন করেন, দাঁড়াও না, বাপের বাড়ি গিয়ে তোমাদের সব ষড়যন্ত্রণা ফাঁস করে দেবো। যৌবনশ্রীর কানে এমন মন্ত্র দেব যে তোমার পানি না ফিরেও চাইবে না। পরামর্শ সব ঠিক হইয়া গিয়াছে। বীরশ্রী গিয়া যৌবনশ্রীকে রাজি করাইবেন। তারপর স্বয়ংবরের পূর্বেই একদিন বিগ্রহপাল তাহাকে চুরি করিয়া লইয়া পলায়ন করিবেন। একেবারে নৌকায় তুলিয়া পাটলিপুত্র লইয়া যাবেন। ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তখন কে কি করিতে পারে। লক্ষ্মীকর্ণ যখন জানিতে পারবেন তখন আর উপায় থাকিবে না, তখন তাহাকেও বুঝাইয়া শান্ত করা সহজই হইবে। ষড়যন্ত্রকারীদের মনে আনন্দ আর উত্তেজনা, আহার বিহার ক্রীড়া কৌতুকে দিন কাটিয়া যায়। অনঙ্গ মাছ ধরে, গান গায়, জাত বর্মা বাঁশি বাজান। দুই দিশারুর মধ্যেও এবার ভাব হইয়া গিয়াছে। জাত বর্মার দিশারুর নাম জটায়ু নয়, তার নাম শুভঙ্কর। রাত্রে নৌকা বাঁধা হইলে তাহারা বালুতে নামিয়া পাশাপাশি বসে, মৃদু স্বরে জল্পনা করে। তুমি কইবার সমুদ্রে গিয়াছ? আমি কর্ণকুজ্জে গিয়েছি, সুবর্ণভূমি দেখিয়াছি। আমি সিংহল গিয়াছি, সিংহলের মেয়েরা না বড় কুৎসিত। কিন্তু অবশেষে অষ্টম দিনের পূর্বাগ্নে দূরে সোন নদের শেষ ঘাট দেখা গেল। সোন নদ এইখানে পাহাড় হইতে নামিয়া অপেক্ষাকৃত সমতল ক্ষেত্রে বহিতে আরম্ভ করিয়াছে। ইহার আগে আর নৌকা চলে না। ঘাটটি নদীর পশ্চিম তীরে। শেষ হলো তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটির 4র্থ পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।